11th অ্যামেন্ডমেন্টের মেইন বিষয়বস্তু হচ্ছে রিঅর্গানাইজেশন অফ স্টেটস। মানে ভারতবর্ষ যখন স্বাধীন হলো, ভারতবর্ষের রাজ্যগুলো 4টে ভাগে বিভক্ত ছিল। কিরকম ভাগ? এ, বি, সি, ডি। ব্রিটিশ আমলে গভর্নরদের আন্ডারে যে রাজ্যগুলো ছিল সেগুলোকে এ টাইপ স্টেট বলা হলো। মানে ভারত যখন স্বাধীন হলো, এ টাইপ স্টেটের মধ্যে কি কি থাকলো? ওয়েস্ট বেঙ্গল, ইস্ট পাঞ্জাব, সেন্ট্রাল প্রভিন্স, ইউনাইটেড প্রভিন্স, মাদ্রাজ, বোম্বে ইত্যাদি রাজ্যগুলো। ঠিক আছে? উড়িষ্যা, আসাম, এই রাজ্যগুলো। এর বাইরে এটা বি টাইপ স্টেট তৈরি কনসেপ্ট হলো। বি টাইপ স্টেট মানে যেগুলো আগে ছিল প্রিন্সলি স্টেট, যে ধরো ট্রাভেঙ্কোর, রাজস্থানের রাজ্যগুলো ইত্যাদি ইত্যাদি, প্রিন্সলি স্টেট। সি টাইপ রাজ্য মানে আগে যেগুলো চিফ কমিশনার স্টেট ছিল, যেমন ধরো দিল্লি, আগ্রা। আর ডি টাইপে থাকলো অনলি আন্দামান অ্যান্ড নিকোবর। কিন্তু এখানে দেখো, এই যে এ টাইপ রাজ্য, এখানে একটা বড় সমস্যা আছে। এ টাইপ রাজ্যে একটা রাজ্যের নাম হচ্ছে মাদ্রাস, একটা রাজ্যের নাম হচ্ছে বোম্বে। এই দুটো মেন সমস্যা ছিল। ঠিক আছে? মাদ্রাজ বলতে আজকের দিনে সেটা ভেঙে গিয়ে কি কি রাজ্য হয়েছে? কেরালা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং কর্ণাটকের কিছুটা অংশ, পুরো কর্ণাটক নয়, জাস্ট নিচে কর্ণাটকের কিছুটা অংশ। আর এই যে বোম্বে দেখছো, ভারত যখন স্বাধীন হচ্ছে, বোম্বের মধ্যে কোন কোন জায়গা ছিল? আজকের দিনের গুজরাট, আজকের দিনের মহারাষ্ট্র। ঠিক আছে? এবং যে কর্ণাটকা দেখছো তার উপরের দিকের একটু অংশ, এরকম কিছু জায়গা আছে। ওকে। আর স্বাধীনতার আগে আরো একটা জায়গা ছিল, সেটা হচ্ছে সিন্ধ, যেটা পাকিস্তানে চলে গেছে। এখন এইখানে স্বাধীনতার পরপরই সাউথ ইন্ডিয়ান স্টেট গুলোতে খুব টার্মোয়েল শুরু হলো। কোথায় টার্মোয়েল শুরু হলো? অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে যারা আছে তারা তেলেগু ভাষী। অন্ধ্রপ্রদেশ বলতে অন্ধ্রপ্রদেশ প্লাস তেলেগু। ঠিক আছে? তেলেগু ভাষী। তাদের বক্তব্য হচ্ছে আমরা সংখ্যায় বেশি, অথচ ম্যাক্সিমাম বিষয়টা কাদের দ্বারা চালিত হচ্ছে? তামিলদের দ্বারা। কেন? এই মাদ্রাজ প্রেসিডেন্সি বা স্টেটের মেন কেন্দ্র বা সেন্টার কোথায়? মাদ্রাজে, চেন্নাইতে। ফলত এদের এটা পোষাচ্ছিল না। আবার যারা কেরলে থাকে তারা বেসিক্যালি মালায়ালাম, মালায়ালি। তাদের বক্তব্য আমাদের মালায়ালি ভাষী তো কোনো সম্মান নেই, মানে কোনো জায়গা নেই। পুরোটাই কাদের দ্বারা ডমিনেটেড? তামিলদের দ্বারা। এর মধ্যে অবস্থায় অন্ধ্রপ্রদেশে আন্দোলন শুরু হলো পট্টু শ্রী রামালুর নেতৃত্বে। এরকম আন্দোলন শুরু হলো। যাই হোক না কেন, ভারতবর্ষ স্বাধীনতার পরপরই এই আন্দোলন শুরু হয়েছিল যে ভাষার ভিত্তিতে রাজ্য চাই। কিন্তু ভারতবর্ষের রাজ্য ভাষার ভিত্তিতে ছিল না, ছিল গভর্নর স্টেট, চিফ কমিশনার স্টেট এবং প্রিন্সলি স্টেটস। সেই বেসিসটা ছিল, আর একটা আন্দামান নিকোবর দ্বীপ রাজ্য। তো এইটা যখন আন্দোলন শুরু হচ্ছে, তখন সরকার বিভিন্ন কমিটি তৈরি করছে। এই যে আন্দোলনটা কতটা ঠিক এবং ভাষার ভিত্তিতে রাজ্য করা যায় কি না, এই নিয়ে আন্দোলন। এখানে কি প্রথম একটা কমিশন তৈরি হলো যার নাম ধর কমিশন। এই এক ভদ্রলোক ধর সামওয়ান, একজন জাস্টিস ছিলেন, তার নেতৃত্বে একটা কমিশন তৈরি হলো। এই কমিশন তার রিপোর্ট দিল 48 সালে। এবং এই কমিশন 48শে ডিসেম্বরে রিপোর্ট দিয়ে বলল, না, ভাষার ভিত্তিতে কোনো রাজ্য তৈরি করার দরকার নেই। দ্যাট রিঅর্গানাইজেশন অফ স্টেটস অন দ্য বেসিস অ্যাডমিনিস্ট্রেশন রেদার দ্যান লিঙ্গুইস্টিক ফ্যাক্টর। মানে রিঅর্গানাইজেশন যদি করতেই হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ বেসিসে করুন, লিঙ্গুইস্টিক ফ্যাক্টরে নয়। ঠিক আছে? তো তারপরে আবার একটা কমিশন তৈরি হলো যার নাম জেভিপি কমিশন। জেভিপি মানে জে স্ট্যান্ডস ফর জওহরলাল নেহরু, ভি ফর বল্লভভাই প্যাটেল, পি ফর পট্টভি সীতারামাইয়া। ঠিক আছে? এই তিনজনের কমিশন রিপোর্ট দিল 49 সালে এপ্রিল মাসে।
এই কমিশন কি বললো? এই কমিশন বললো যে না, ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে স্টেট বানানোর দরকার নেই, রিজেক্ট করে দিল। তারপরে আবার একটা কমিশন তৈরি হলো, যাকে অফিসিয়ালি বলা হচ্ছে স্টেটস রিঅর্গানাইজেশন কমিশন। কেন তৈরি হলো, কি বৃত্তান্ত? এই পট্টু শ্রীরামালু, এই ভদ্রলোক মারা গেলেন 56 দিন না খেয়ে থাকার পরে। ঠিক আছে? কিসের দাবি ছিল এর? তেলেগু রাজ্যের দাবি ছিল। তো সেই জন্য একটা কমিশন তৈরি হলো, যার নাম হচ্ছে, মানে সরি, এর পরপরই কি হলো, তাদের দাবি মেনে নিয়ে একটা ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি হলো। রাজ্যের নাম কি? অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে? এবং সাইমালটেনিয়াসলি একটা কমিশন তৈরি হলো, যে কমিশনকে স্টেট রিঅর্গানাইজেশন কমিশন বলা হবে। আচ্ছা, এই যে কমিশন, এই স্টেট রিঅর্গানাইজেশন কমিশনের প্রধান কে ছিলেন? এই কমিশনকে অন্যভাবে কি বলা হয়? ফজল আলী কমিশন। ঠিক আছে? তো এই ভদ্রলোকের রিকমেন্ডেশন ছিল যে ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি করা যেতেই পারে, তৈরি করুন, কিন্তু সেটা মাথায় রাখতে হবে কোন লেভেল পর্যন্ত। এখন যদি একদম ছোট ছোট ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি করতে হয়, তাহলে ভারতবর্ষে সম্ভব নয়, প্রচুর হয়ে যাবে। তো হলো মোটামুটি একটা, যেগুলো মেজর ভাষা তার ভিত্তিতে রাজ্য তৈরি হতে পারে। তো সেটার বেসিসেই পরবর্তীকালে একটা আইন পাশ হলো। আইনটার নাম হচ্ছে স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট। এই স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টটাকে কনস্টিটিউশনালাইজ করার জন্য একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা হলো, দ্যাট ইজ সেভেন্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই আইনে কি হয়েছিল? 14টা রাজ্য প্লাস 6টা ইউনিয়ন টেরিটরি তৈরির কথা বলা আছে। 14+1 প্রভিশন কি? এই অ্যাক্ট, মানে আমাদের যেটা অ্যামেন্ডমেন্টের প্রভিশন কি বলছে? এই এবিসিডি বন্ধ করো, এর পরিবর্তে 14(6) আসতে হবে। ঠিক আছে? মানে এবিসিডি রাজ্যের কনসেপ্ট বন্ধ, 14টা স্টেটস আর 6টা ইউনিয়ন টেরিটরি। এক্সটেন্ডেড দ্য জুরিডিকশন অফ হাই কোর্টস টু ইউটিস। মানে ধরো কলকাতা হাইকোর্টের জুরিডিকশন কোথায় দেওয়া হলো? আন্দামান নিকোবর। কোচি হাইকোর্টের জুরিডিকশন কোথায় গেল? লাক্ষাদ্বীপ। তো এটা করা হবে। চণ্ডীগড় হাইকোর্ট কি? পাঞ্জাব হরিয়ানা প্লাস চণ্ডীগড়। চণ্ডীগড় তো প্রথমে তৈরি হয়নি, চণ্ডীগড় পরে তৈরি হয়েছে, ইউটি প্রথমে তো ছিল না। এস্টাবলিশমেন্ট এর কমন হাইকোর্ট ফর 2 or more স্টেটস। বলা হলো যে যদি একাধিক রাজ্যের কমন হাইকোর্ট তৈরি হতে পারে। নর্থ ইস্টে আছে গুয়াহাটি, মানে হাইকোর্ট থেকে বিভিন্ন রাজ্য চালনা হয়। অ্যাপয়েন্টমেন্ট আর অ্যাডিশনাল আর অ্যাক্টিং জাজেস অফ দ্য হাইকোর্ট, হাইকোর্টে অ্যাক্টিং জাজ বা অ্যাডিশনাল জাজ অ্যাপয়েন্টমেন্ট করে ইত্যাদি পয়েন্ট এলো। মেন পয়েন্ট কি? এই 14(6). ঠিক আছে? মানে সেভেন্থ অ্যামেন্ডমেন্টে অনেক কিছু এসছে, মেন পয়েন্ট হচ্ছে এই 14(6).